আপনারা শুনছেন আধার 48। আমরা দুই বোন, নাদিয়া আর সাদিয়া। নাদিয়া আপু আমার থেকে বয়সে বড়। আমাদের বাবা আমাদের সাথে থাকে না, সে আরেকটি মেয়েকে বিয়ে করে আমাদেরকে রেখে চলে গেছে। আমার মা আমাদেরকে খুব কষ্ট করে বাসা বাড়িতে কাজ করে বড় করেছে। তবে মা আর এখন কাজ করতে পারে না, কারণ মার অনেক বয়স হয়ে গেছে। তাই আমি আর নাদিয়া আপু পড়াশোনার পাশাপাশি গ্রামের ছোট ছোট বাচ্চাদের প্রাইভেট পড়াতাম, আর সেখান থেকে যতটুকু টাকা পেতাম সে টাকা দিয়ে কোনোভাবে আমাদের সংসার চলে যেত। আমরা দুই বোন দেখতে অপরূপ সুন্দর ছিলাম, তাই আমাদের জন্য বিয়ের প্রস্তাব প্রতিদিনই আসতো। তবে আমি আর আমার আপু এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইতাম না। একদিন আমরা কলেজ থেকে ফিরে দেখি ঘটক চাচা আমাদের বাড়িতে বসে আছে। আমি আর আপু ঘরে চলে যাই আর জানালা দিয়ে শুনতে চাই যে ঘটক চাচা মাকে কি বলছে। ঘটক চাচা আমার মাকে বলছে, আপা, আপনার বড় মেয়ে নাদিয়ার জন্য খুব ভালো একটা বিয়ের প্রস্তাব নিয়ে এলাম। প্রস্তাবটা কে পাঠিয়েছে জানেন? আমাদের গ্রামের খান বাড়ির বড় ছেলে রশিদ খান। তাকে তো এই গ্রামের সকলেই চেনে। সে মানুষটা কত ভালো এটা তো আমরা সবাই জানি। আসলে পথের মাঝে রশিদ খান আপনার বড় মেয়েকে দেখেছে, আর প্রথম দেখাতেই তার অনেক ভালো লেগেছে, তাই সে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। যদি রশিদ খানের বিষয়টা একটু ভেবে দেখতেন। তখন আমার মা ঘটক চাচাকে বলে, দেখুন ভাইজান, আমি আগে আমার মেয়েদের সাথে কথা বলি, তারা যদি এই বিষয়ে সম্মতি দেয় তাহলেই আমি কথা আগাতে পারবো। ঘটক চাচা বলে, ঠিক আছে, কিন্তু রশিদ খান আপনাকে আরেকটা বিষয় জানাতে বলেছে। সে বলেছে যদি আপনার বড় মেয়ে নাদিয়া তাকে বিয়ে করে, বিয়ের পর আপনার ও আপনার ছোট মেয়ের সাদিয়ার সকল দায়িত্ব সে তার কাঁধে নেবে। আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না। আপনি একটু ভেবে দেখবেন আপা। ঘটক চাচা আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়। ঘটক চাচা চলে যাওয়ার পর মা আমার কাছে এসে বলে, তোরা একটু এখানে এসে বসতো। আমি আর নাদিয়া আপু মার কাছে গিয়ে বসে, আজকে নাদিয়ার জন্য খুব ভালো একটা বিয়ের প্রস্তাব এসেছে। প্রস্তাবটা পাঠিয়েছে রশিদ খান। আমি তোদেরকে বিয়ের কথা বলতে বলতে হাঁপিয়ে গেছে, কিন্তু তোরা সবসময় একটা কথাই বলতি যে বিয়ের পর আমাকে কে দেখে রাখবে। কিন্তু রশিদ খান বলেই দিয়েছে, যদি নাদিয়া তুই তাকে বিয়ে করিস তাহলে তোর বিয়ের পর আমার আর সাদিয়ার সকল দায়িত্ব সে নেবে। আমি তোকে বিয়ে করতে বলছি না, শুধু বলছে আমি চাই আমি মরে যাওয়ার আগে তোরা কোনো ভালো মানুষের হাত ধরিস। আর রশিদ খানের মতো ভালো মানুষ আর একটা ওই গ্রামে আছে কিনা আমার জানা নেই। তখনই আমাকে অবাক করে দিয়ে নাদিয়া আপু বলে ওঠে, ঠিক আছে মা, আমি এই বিয়েতে রাজি আছি। এটা বলে নাদিয়া আপু কিছুটা লজ্জা পেয়ে ঘর থেকে বের হয়ে তার ঘরে চলে যায়। আমিও নাদিয়া আপুর পেছন পেছন ঘরে চলে আসি। কি রে আপু, তুই বিয়েতে রাজি হয়ে গেলে? তুই তো এর আগে কতগুলো বিয়ে ভেঙে দিলে, তাহলে এই বিয়েতে কেন রাজি হলি? তখন নাদিয়া আপু আমাকে বলে, দেখ, আমি এই বিয়েতে একটা কারণে রাজি হয়েছে। কারণটা হচ্ছে বিয়ের পর সে কথা দিয়েছে তোর আর মার দায়িত্ব সে তার কাঁধে নেবে। বিয়ের পরেও তোরা আমার কাছে সবসময় আসতে পারবে। আর রশিদ খান কতটা ভালো এটা তো আমরা গ্রামবাসী সবাই জানি। সে গ্রামবাসীদের জন্য কত কিছু করেছে। এখন এমন একটা ভালো মানুষ আমাকে বিয়ে করতে চাচ্ছে, এটা তো আমার সৌভাগ্য। আমি তখন নাদিয়া আপুকে বলি, আমি তোর পাশে সবসময় আছি আপু। তারপরের দিন রশিদ খান ও তার পরিবার আমাদের বাড়িতে আসে বড় আপুকে দেখার জন্য। তার পরিবারের সবারই আমার বড় আপুকে খুব পছন্দ হয়। তারা 5 দিন পর বিয়ের দিন ফিক্স করে। 5 দিন পরেই নাদিয়া আপুর বিয়ে। আমরা সবাই অনেক খুশি ছিলাম। বিকেলবেলায় নাদিয়া আপু আমাকে বলে, কাল থেকে তো আর বাচ্চাদের প্রাইভেট পড়ানোর জন্য যেতে পারবো না, তাই তাদের কাছ থেকে যতটুকু টাকা পাই সেই টাকাগুলো নিয়ে আসি তাদের পরিবার থেকে। তুই কি যাবি আমার সাথে? আমি বলি, ঠিক আছে আপু, চল তাহলে। আমি আর আপু যেসব বাচ্চাদের পড়াতাম তাদের ফ্যামিলির কাছ থেকে প্রাইভেটের টাকাগুলো নিয়ে আসে, কিন্তু টাকা উঠাতে উঠাতে ওইদিকে সন্ধ্যা হয়ে আসে। আমি আর আপু যখন বাড়ির পথে ফিরছিলাম তখন দেখি রাস্তার পাশে অনেক বড় একটা শেওড়া গাছ।
আর শেওড়া গাছের গোড়ায় কিছুটা মাটির নিচ থেকে একটা কাচের বোতল উপরের দিকে উঠে এসেছে। আমি বুঝতে পারি গতকাল রাতের বৃষ্টির কারণে এমনটা হয়েছে। এই বোতলটা বোধহয় মাটির নিচেই ছিল, কিন্তু বৃষ্টির কারণে পানিতে মাটিগুলো ধুয়ে গেছে আর বোতলটা উপরে উঠে এসেছে। আমি আর নাদিয়া আপু দেখি সেই কাচের বোতলের মুখটা সোনার তৈরি। এটা দেখে আমি নাদিয়া আপুকে বলি, দেখ আপু, ওই বোতলটা যেটা দিয়ে লাগানো হয়েছে সেই উপরের অংশটা সোনার তৈরি। চল না, সেই জিনিসটা আমরা খুলে নিয়ে আসি, তাহলে ওটা বিক্রি করলে অনেকগুলো টাকা পাবো। আপু আমাকে বলে, না না, ওই কাচের বোতলটা দেখতেই তো অদ্ভুত মনে হচ্ছে, ওই বোতলটা ধরা ঠিক হবে না। আমি আপুকে বলি, কিচ্ছু হবে না, এখনও তো চারিপাশে দিনের আলো, এখন কি দিনের বেলায় জিন ভূত আমাদের কাছে আসবে নাকি? এটা বলে আমি নাদিয়া আপুকে জোর করতে শুরু করি, চল তাহলে। আমি আর নাদিয়া আপু মিলে সেই কাচের বোতলটা মাটির নিচ থেকে টেনে তুলে তারপরে সেই কাচের বোতলের উপরের অংশটা খুলে ফেলে। উপরের অংশটা খুলে দেওয়ার সাথে সাথেই কাচের বোতলের ভেতর থেকে কিছু নীল রঙের ধোঁয়া চারিপাশে বের হতে শুরু করে। এটা দেখে আমি আর নাদিয়া আপু কিছুটা ভয় পেয়ে যাই আর সেখান থেকে দৌড়িয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে আমি নাদিয়া আপুকে বলি, এটার কথা মাকে বলার দরকার নেই। দেখ আপু, এই সোনার তৈরি মুখটা যদি আমরা বিক্রি করি তাহলে অনেকগুলো টাকা পাবো। আমি আর আপু রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। আমি উঠে দেখি আপু ঘুমন্ত অবস্থায় কিছু একটা বলছে আর হাত পাগুলো অনেক জোরে জোরে নাড়াচাড়া করছে। আমি শুনতে পাই আপু ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, এই পালকিওয়ালা, এই পালকিওয়ালা, আমিই তো নতুন বউ, তুমি আমাকে নিয়ে যাও, এই পালকিওয়ালা, এগুলো বলছিল আপু। আমি আপুকে ঘুম থেকে ডেকে তুলি। আপু ঘুম থেকে উঠে হাঁপাচ্ছিল। আমি এক গ্লাস পানি আপুর দিকে এগিয়ে দেই। আপু পানিটা খেয়ে আমাকে বলে, জানিস সাদিয়া, আমি কি দেখছিলাম? আমি দেখছিলাম আমি নতুন বউ সেজে ওই যে আমাদের গ্রামের শেওড়া গাছটা আছে না, ওই শেওড়া গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই আমার পাশ দিয়ে একটা পালকির বহর হেঁটে যাচ্ছিল। চারজন ব্যক্তি একটা পালকিকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। আর তাদের সামনে একজন ব্যক্তি ছিল যার পরনে ছিল সাদা রঙের একটা লুঙ্গি আর কাঁধে ছিল একটা লাল রঙের গামছা। আমি বুঝতে পারি সেই হচ্ছে সকল পালকিওয়ালাদের সর্দার। আমি তখন তাকে ডাকছিলাম, এই যে পালকিওয়ালা, এই পালকিওয়ালা, আমাকে তোমার পালকিতে উঠাবে? তখন আমি দেখি সেই লোকটা আমার দিকে তাকিয়ে বলে, তোমাকে অবশ্যই আমার পালকিতে করে নিয়ে যাব না ফেরার দেশে, যেখান থেকে তুমি আর কখনো কোনোদিনও ফিরতে পারবে না। এটা বলে সে অনেক ভয়ানকভাবে হাসছিল। আমি আপুকে বলি, তুই শান্ত হ, এটা তো শুধু একটা খারাপ স্বপ্ন ছিল, রাত পোহালে তোর বিয়ের আয়োজন শুরু হবে, এইগুলো নিয়ে তোর চিন্তা করতে হবে না। আমি আর আপু আবারও ঘুমিয়ে পড়ি। পরের দিন ঘুম থেকে উঠে আমি আপুকে নিয়ে চলে যাই আমাদের গঞ্জের বাজারে। বাজারে গিয়ে আমরা সেই সোনার তৈরি অংশটা বিক্রি করি। সেখান থেকে আমরা অনেকগুলো টাকা পাই। সেই সবগুলো টাকা আমরা বাড়িতে এসে আমার মার হাতে তুলে দেই। মা আমাদের কাছে জানতে চায়, এতগুলো টাকা তোরা কোথায় পেলে? আমরা তখন মাকে সব কিছু খুলে বলি, কী কী ঘটেছে আর এই সোনার তৈরি অংশটা আমরা কোথায় পেয়েছি। সব কিছু শুনে মা আমাদেরকে বলে, হায় হায়, তোরা কি করলি, কি সর্বনাশ করলি? তোরা কি জানিস এই ধরনের কিছু অদ্ভুত কাচের বোতলে জিন বন্দি করে মাটির নিচে পুঁতে রাখতো কিছু কবিরাজ? তোরা কোনো জিনকে আবার মুক্ত করে দিসনি তো? তখন আমরা আমাদের মাকে বলি, কি বলছো, জিন পরি এগুলো আছে নাকি? তাছাড়া সত্যই যদি সেই কাচের বোতলের ভেতরে কোনো জিন বন্দি অবস্থায় থাকতো তাহলে সে আমাদের কোনো ক্ষতি করলো না কেন? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ মা। মা আমাদেরকে বলে, আল্লাহ জানে কি হয়েছে। মা আমাদের থেকে টাকাগুলো নিয়ে নেয় আর সে টাকা দিয়ে বিয়ের আয়োজন শুরু করে। তার 4 দিন পরে নাদিয়া আপুর বিয়ে। আমি নাদিয়া আপুকে বউ সাজিয়ে দেই। নাদিয়া আপুকে দেখতে আজকে পরীর মতো সুন্দর লাগছে, তার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না। আমি আমার মাকে ডেকে নিয়ে আসতে যাই। নাদিয়া আপুকে বলি, আমি বাইরে থেকে মাকে ডেকে নিয়ে আসছি, আজকে দেখাবো মাকে আমি কত সুন্দর করে তোকে বউ সাজিয়ে দিলাম।
এর জন্য মার থেকে আমি 500 টাকা নেব। এটা বলে আমি ঘরের বাইরে চলে যাই। মা তখন বাইরে বিয়েবাড়ির মেহমানদের আপ্যায়ন করছিল। আমি মার কাছে গিয়ে বলি, মা তুমি আমার সাথে আসো, দেখবে চলো তোমার বড় মেয়েকে আজকে কত সুন্দর করে বউ সাজিয়ে দিয়েছে। তুমি কিন্তু এর জন্য আমাকে 500 টাকা দেবে। মা আমাকে বলে, কোথায় চলতে দেখি। আমি মাকে নিয়ে আমাদের ঘরে আসে, কিন্তু ঘরে এসে দেখি নাদিয়া আপু ঘরের ভেতরে নেই। এটা দেখে আমি আর মা আশেপাশে আরও অন্য অন্য ঘরগুলোতে খোঁজ করি, কিন্তু কোথাও নাদিয়া আপুকে খুঁজে পাই না। বাড়ির আশেপাশে খোঁজ করতে শুরু করি, কিন্তু কোথাও নাদিয়া আপু নেই। বিয়ে বাড়িতে যারা যারা এসেছিল সবাই আমাদেরকে বলতে শুরু করে, দেখো নাদিয়ার মা, তোমার মেয়ে বোধহয় অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করত, তাই সে ছেলের হাত ধরে পালিয়ে গেছে। কিন্তু আমি তখন সবাইকে বলি, দেখুন আমি আমার বড় আপুকে খুব ভালো করে চিনি। তার যদি কোনো ভালোবাসার সম্পর্ক থাকতো তাহলে সর্বপ্রথম সে আমাকে জানাতো, কিন্তু আমি জানি সে কাউকে ভালোবাসে না, আর তার ইচ্ছেতেই এই বিয়েটা হচ্ছিল। কিন্তু গ্রামবাসীরা কেউ আমাদের কথা বিশ্বাস করে না। ঠিক তখনই রাশেদ খান আমাদের কাছে এসে বলে, আমি জানি আপনাদের বাড়ির মেয়ে কেমন, আর সবটা জেনেই আমি তাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। আমি বেশ কিছুদিন তার পেছু পেছু ঘুরেছি, তাকে নজরে রেখেছি। আমি দেখেছি সে অন্য কাউকে ভালোবাসে না। আপনার মেয়ের সাথে বোধহয় অন্য কিছু হয়েছে, তাকে কেউ নিয়ে গেছে জোর করে। আপনারা চিন্তা করবেন না, আমি আমার সাথীদের মাধ্যমে খোঁজ লাগিয়ে দেখছি নাদিয়া এখন কোথায় আছে। রাশেদ ভাইয়া যেহেতু গ্রামের অনেক ধনী ব্যক্তি, সে তার লোকজনের মাধ্যমে পুরো গ্রামে খোঁজ লাগিয়ে দেয় কোথায় নাদিয়া আপু আছে। কিন্তু সবাই সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও নাদিয়া আপুকে খুঁজে পায় না। শেষমেশ সবাই খুঁজে না পেয়ে আবার আমাদের বাড়িতে ফিরে আসে। ততক্ষণে বিয়েটা ভেঙে গেছে, যে যার মতো করে বাড়িতে চলে গেছে। রাশেদ ভাই আমাদের কাছে এসে বলে, আচ্ছা আপনাদের সাথে 2-3 দিন আগে এমন কি কিছু ঘটেছে যেটা আপনাদের কাছে অনেক অদ্ভুত মনে হয়েছে? তখন আমি রাশেদ ভাইয়াকে বলি, ভাইয়া একটা অদ্ভুত ঘটনা আমাদের সাথে ঘটেছে। গতকাল রাতে নাদিয়া আপু একটা খুব ভয়ানক স্বপ্ন দেখে। আমি সেই স্বপ্নের বিষয়ে সব কিছু রাশেদ ভাইয়াকে বলি, আর এটাও বলি আমরা একটা কাচের বোতল সেই শেওড়া গাছের গোড়ায় খুঁজে পেয়েছিলাম, আর সেটার উপরের অংশ ছিল সোনার তৈরি। আর সেই সোনার তৈরি অংশটা আমরা বিক্রি করে সেই টাকা দিয়েই বিয়ের আয়োজন করেছি। এটা শুনে রাশিদ ভাইয়া অনেকটা রাগ করে, আর আমাকে বলে, তোমাদেরকে আমি কতবার করে বলেছি এই বিয়ের জন্য তোমাদের 1 টাকাও দিতে হবে না। আমি তখন বলি, আমরা লোভে পড়ে গিয়েছিলাম, আমাদেরকে মাফ করবেন। আর আমরা চেয়েছিলাম আমাদের টাকাতেই বিয়েটা হোক, এমনিতে তো আপনাকে দেওয়ার মতো আমাদের কোনো সামর্থ্য ছিল না। রাশিদ ভাই আমাদেরকে বলে, ঠিক আছে, এটা নিয়ে তোমরা চিন্তা করো না, আমি আগামীকালই আমাদের গ্রামের সবথেকে বড় কবিরাজ খালেক কবিরাজকে নিয়ে তোমাদের বাড়িতে আসব। তুমি তাকে সব কিছু খুলে বলো, যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে সে তার জেনেদের মাধ্যমে অবশ্যই জানতে পারবে। আর আমি বাইরে আবারও খোঁজ করছি, যদি নাদিয়াকে খুঁজে পাই। এখন তোমরা ঘরে যাও, চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, আমি সকালে আসছি। আমি আর মা সেদিন রাতে আর ঘুমাতে পারি না, আমরা অনেক কান্না করছিলাম। পরের দিন সকালবেলা রাশেদ ভাইয়া তার সাথে করে আমাদের গ্রামের সবথেকে বড় কবিরাজ খালেক কবিরাজকে আমাদের বাড়িতে নিয়ে আসে। খালেক কবিরাজ আমাদের বাড়িতে এসে আমাদেরকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মেয়ে কোন ঘর থেকে উধাও হয়েছে আমাকে কি একটু দেখাবেন? আমরা তখন খালেক কবিরাজকে নিয়ে যাই যেই ঘর থেকে উধাও হয়ে গেছিল আমার বড় বোন নাদিয়া। খালেক কবিরাজ ঘরের ভেতরে প্রবেশ করে বলে, আমি ঘরটা ভেতর থেকে লাগিয়ে দেব। আমি আমার জিনেদের মাধ্যমে খোঁজ করে দেখব এই ঘরের ভেতরে কোনো অলৌকিক ঘটনা ঘটেছে কিনা। আমরা 3 জন ঘরের বাইরে চলে যাই। তারপরে খালেক কবিরাজ ঘরটাকে ভেতর থেকে লাগিয়ে দেয়। আধ ঘন্টা পর খালেক কবিরাজ সেই ঘরের ভেতর থেকে বের হয়ে আসে আর আমাদেরকে বলে,
দেখুন, আপনার মেয়েকে নিয়ে গেছে পালকিওয়ালা। এই নামটা শুনে আমি অনেকটা ভয় পেয়ে যাই, কারণ সেদিন স্বপ্নের মাঝে নাদিয়া আপু বারবার করে বলছিল, এই যে পালকিওয়ালা, আমাকে আপনার পালকিতে করে নিয়ে যাবেন। আমি তখন খালেক কবিরাজকে বলি, আমি চিনি সেই পালকিওয়ালাকে, তাকে তো আমার আপু স্বপ্নে দেখেছিল। তখন খালেক কবিরাজ আমাদেরকে বলে, তুমি আর তোমার বড় আপু সেদিন যে ওই কাচের বোতলটা পেয়েছিলে, সেই কাচের বোতলটা কোনো সাধারণ বোতল ছিল না। সেই বোতলের ভেতরে বন্দি ছিল একটা ভয়াবহ ভয়ঙ্কর জিন, আর সেই জিনের নামই ছিল পালকিওয়ালা। আজ থেকে আরও 600 বছর আগের কথা। গ্রামের ভেতরে যদি কোনো যুবতী মেয়ের বিয়ে হতো, তাহলে সেই পালকিওয়ালা জিন তার সাথীদেরকে নিয়ে এসে সেই মেয়েকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যেত। আস্তে আস্তে গ্রামবাসীরা পালকিওয়ালার অভিশাপের বিষয়ে জানতে পারে, আর গ্রামে যুবতী মেয়েদের বিয়ে বন্ধ হয়ে যায়, কারণ কোনো বাবা মা তার মেয়েকে হারাতে চাচ্ছিল না। যদি কোনো বাড়িতে বিয়ে হতো, কোনো না কোনোভাবে সেই নতুন বউ উধাও হয়ে যেত, তাকে আর কেউ খুঁজে পেত না। গ্রামবাসীদের ভেতরে অনেকেই গভীর রাতে দেখত গ্রামের পথ ধরে একজন লোক হেঁটে যাচ্ছে, যার পরনে থাকতো সাদা একটা লুঙ্গি, গলায় থাকতো লাল একটা গামছা, আর তার পেছনে 4 জন লোক একটা সাজানো পালকিকে কাঁধে করে নিয়ে যেত। কিন্তু এই দৃশ্য যে ব্যক্তি দেখত, দেখার 5 দিন পর সে ব্যক্তি রক্ত বমি করে মারা যেত। সে সময় গ্রামবাসীরা অনেক বড় বড় হুজুর কবিরাজকে এই গ্রামে নিয়ে আসে, কিন্তু কেউ সেই পালকিওয়ালা জিনকে আটকাতে পারে না। গ্রামবাসীরা অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছিল, কারণ তারা বুঝতে পারছিল না যে এই অভিশাপের হাত থেকে তারা কি করে রক্ষা পাবে। এক এক করে গ্রামবাসীদের ভেতরে অনেকেই মারা যেতে শুরু করে, কারণ যারাই গভীর রাতে ঘরের বাইরে আসতো তারাই দেখতো সেই পালকিওয়ালাকে, আর ঠিক তার 5 দিন পরেই তারা রক্তবমি করে মারা যেত। এইভাবেই চলছিল। তার কিছুদিন পর একজন কোরআনের হাফেজ হঠাৎ করেই এই গ্রামে চলে আসে। সে এই গ্রামে আসার সাথে সাথেই বুঝে যায় যে এই গ্রামে কি হচ্ছে, কারণ সে ছিল খুবই ধার্মিক আর তার ঈমান ছিল অনেক শক্ত। সেই হাফেজ সাহেব গ্রামবাসীদের এক জায়গায় করে বলে, আমি পারবো আপনাদের এই বিপদের হাত থেকে বাঁচাতে। সেই হাফেজ সাহেব অনেক কষ্ট করে সেই পালকিওয়ালা জিনকে তার জ্ঞানের মাধ্যমে সেই বোতলটার ভেতরে বন্দি করে। বন্দি করার পর হাফেজ সাহেব মাটি খুঁড়ে তার 150 হাত নিচে সেই কাচের বোতলটাকে রেখে দেয়। এত গভীরে রাখার উদ্দেশ্য হচ্ছে যেন কখনোই এই কাচের বোতলটা কোনো মানুষের হাতে না লাগে। বছরের পর বছর সেই পালকিওয়ালা জিন ছোট্ট ওই কাচের বোতলের ভেতরে বন্দি থাকে। দিন পার হতে থাকে, বছর চলে যেতে থাকে। আস্তে আস্তে সেখানকার মাটিগুলো সরে যায়, আর উঠে আসে সেই বোতলটি, যেটা কিনা তুমি আর তোমার বড় বোন নাদিয়া নিজ হাতে খুলে ফেলেছিলে। এখন তো বুঝতে পারছো তোমরা কত বড় ভুল করে ফেলেছ। এখন আর কিছু করার নেই, কারণ সে পালকিওয়ালা জিন অনেক শক্তিশালী। সেই জিনের মোকাবেলা আমি করতে পারবো না, আমার সাথে থাকা জিনেরাও করতে পারবে না, কারণ সে জিনটি অনেক বয়স্ক আর অনেক শক্তিশালী। এই গ্রামের সকলকে বলে দাও যেন বিয়ের আয়োজন বন্ধ করে দেয়, নতুন করে কোনো বিয়ের আয়োজন যেন না করে, কারণ অভিশাপ আবারও ফিরে এসেছে। যদি আবারও বিয়ের আয়োজন করা হয়, তাহলে নতুন বউকে নিতে চলে আসবে পালকিওয়ালা। সেই পালকিওয়ালাকে আটকানোর মতো ব্যক্তি এখন এই গ্রামে আর কেউ নেই। আপনারা যত দ্রুত সম্ভব বড় কোনো হাফেজ বা কবিরাজকে নিয়ে আসেন। এটা বলে খালেক কবিরাজ আমাদের বাড়ি থেকে চলেই যাবে। ঠিক তখনই আমি কান্না করতে করতে খালেক কবিরাজের পায়ে পড়ি আর বলি, আমি আপনার পা ধরে বলছি, আমাকে সাহায্য করুন। আমার বড় আপুর কোনো ভুল নেই। আমি জোর করছিলাম যেন সে ওই কাচের বোতলটা নিজ হাতে পোলে, কিন্তু আমি বুঝতে পারিনি আমার এই বাচ্চাদের মতো পাগলামির জন্য আমার বড় আপু এত বড় বিপদে পড়বে। আপনি আমাকে সাহায্য করুন, আমি আমার বড় আপুকে ছাড়া বাঁচতে পারবো না। আমি জানি আপনি কিছু একটা করতে পারবেন। দয়া করে আমাদেরকে এভাবে ফেলে রেখে যাবেন না, কিছু তো একটা করেন। খালেক কবিরাজ আমাকে মাটি থেকে তোলে আর বলে, তুমি কান্না করো না,
কিন্তু মা, আমি কি করব বলো? যতগুলো মেয়েকে তার সাথে করে নিয়ে গেছে তারা আর কখনো ফিরে আসেনি। তারা কি বেঁচে আছে না মরে গেছে এটা আমি জানি না। সেই জিনটি তাদের সাথে কি করে সেটাও আমি জানি না। আমার সাথে 10 জন জিন আছে, কিন্তু তারা কখনোই সেই নরখাদক ভয়ানক জিনের সাথে পারবে না, কারণ সেই জিনটি অনেক শক্তিশালী। তবে একটা উপায় আছে, আমরা সবাই তার কাছে জানতে চাই। কি উপায়? সেই হাফেজ সাহেব, যে কিনা একটা সময় সেই পালকিওয়ালা জিনকে বন্দি করেছিল, সে ধারণা করতে পেরেছিল যে কোনো না কোনো সময় এই খবির জিনটা আবারও ফিরে আসবে, কেউ না কেউ তাকে মুক্ত করবেই। সেই কারণে সে একটা চামড়ার উপরে একটা দলিল লিখে গিয়েছিল, যে দলিলের মাঝে সকল কিছু লেখা ছিল, কিভাবে সে ওই খারাপ জিনটাকে বোতলবন্দি করেছিল সব কিছু। আমরা যদি সেই দলিলটাকে উদ্ধার করতে পারি তাহলেই একমাত্র আমরা সেই জিনটাকে বন্দি করতে পারব। কিন্তু আমার সাথী জিনেরা সেটা জানে না যে ওই দলিলটা এখন কোথায় আছে আর কার কাছে আছে। তখন আমি বলি, আর কি কোনো উপায় নেই? আমরা কি জানতে পারবো না যে সেই দলিলটা কোথায় আছে? তখন খালেক কবিরাজ বলে, একটা উপায় আছে। যদি কোনো জিনেদের রাজা আমাদেরকে সাহায্য করে তাহলে আমরা জানতে পারবো সেই দলিলটা এখন আসলে কোথায় আছে। এটা শুনে রাশেদ ভাইয়া বলে, জিনেদের রাজা মানে? ঠিক বুঝতে পারলাম না। খালেক কবিরাজ বলে, জিনেদের রাজা হলো এমন একটা জিন যার অধীনে থাকে হাজার হাজার জিন। তারা সকলেই সেই জিনটাকে তাদের মহারাজ হিসেবে ঘোষণা করে। একটা জিনের রাজা সাধারণ জিনেদের থেকে অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। জিনেদের রাজা এই পৃথিবীতে হাতে গোনা কয়েকজন আছে, তবে তাদের সাথে সংযোগ করাটা অতটা সহজ না। তাদেরকে স্মরণ করলেও আমাদের কাছে হাজির করা সম্ভব না, কারণ তারা অনেক শক্তিশালী। কিন্তু আমার সাথে থাকা যে 10টি জিন সাথে আছে তাদের মহারাজ কিছুদিন আগেই মারা গেছে। তাদের ছেলে ইয়ামিন, যে কিনা বর্তমান মহারাজ, সে ইয়ামিন নাকি খুবই দয়ালু আর সাহায্যকারী। আমার বিশ্বাস তাকে যদি তুমি স্মরণ করতে পারো সাদিয়া, আর সে যদি তোমার সাথে দেখা করতে আসে, তুমি যদি তার কাছে সাহায্য চাও, তাহলে হয়তোবা সে তোমাকে সাহায্য করতে পারে। একমাত্র কোনো জিনের রাজাই তার শক্তির মাধ্যমে জানতে পারবে সেই কাগজের লিপি এখন কোথায় আছে। আমি তখন বলি, আমি সেই জিনের রাজাকে ডাকতে চাই, তার জন্য আমার কি করতে হবে? খালেক কবিরাজ বলে, দেখো, এটা কোনো বাচ্চাদের কাজ না, এর জন্য তোমার অনেক সাহস দরকার, তোমার যে কোনো বিপদ হতে পারে। আমি তখন বলি, আমি আমার আপুকে অনেক ভালোবাসি, নাদিয়া আপুর জন্য যদি আমাকে মরতেও হয় আমি তাতেও রাজি আছি। আপনি দয়া করে আমাকে বলেন সেই জিন রাজাকে আমি কিভাবে স্মরণ করব। তখন খালেক কবিরাজ আমাকে বলে, তোমাকে যেতে হবে আগামী পূর্ণিমা রাতে। আজ থেকে আর 2 দিন পরই পূর্ণিমা রাত। পূর্ণিমা রাতের মাঝরাতে তোমাকে গোসল করে নিজেকে পবিত্র করে নিতে হবে। হাতে একটা ছোট্ট কোরআন শরীফ নিয়ে একটা জায়নামাজ নিয়ে চলে যেতে হবে আমাদের গ্রামের সবথেকে বড় মাঠে, যে মাঠের উপরে আমাদের গ্রামবাসীদের জানাজা পড়ানো হয়, ঈদের নামাজ আদায় করা হয়। সেখানে তোমাকে যেতে হবে, আর সেই মাঠের মাঝ বরাবর সেই জায়নামাজটাকে বিছিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। নামাজ শেষে তোমাকে কোরআন শরীফ পাঠ করতে হবে, সূরা জিন তোমাকে বারবার পাঠ করতে হবে, আর সেই জিনের নাম ধরে স্মরণ করতে হবে। দেখবে, যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে সেই জিনের রাজা ইয়ামিন তোমার সাথে দেখা করতে আসবে। আমি বলি, ঠিক আছে, আমি তাই করব। তার 2 দিন পরে চলে আসে পূর্ণিমার রাত। আমি নিজেকে প্রস্তুত করি। আমার মা আমার কাছে এসে বলে, মা সাদিয়া, তুই না গেলে হয় না? একটি মেয়েকে তো হারিয়ে ফেললাম, ফিরে পাবো কি না সেটাও জানি না। আজকে রাতে যদি তোরও কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো মা? আমি তখন আমার মাকে বলি, দেখো মা, তোমার মেয়ে হারিয়ে যায়নি, তাকে একটা খারাপ জিন উঠিয়ে নিয়ে গেছে। আমি চুপ করে থাকবো? আমি আমার আপুকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি। আমি যে করেই হোক আপুকে আবারও ফিরিয়ে নিয়ে আসবো। তুমি শুধু আমাদের জন্য দোয়া করো, আমি যেন আমার কাজে সফল হতে পারি। মধ্যরাতে আমি গোসল করি। গোসল করে এসে আমি আমার আলমারি থেকে সাদা একটি পোশাক বের করে সেটাকে পরি। তারপরে একটি জায়নামাজ নেই, আর আমার ঘরের কোরআন শরীফটা আমার হাতে পড়ে বের হয়ে পড়ি
সেই মাঠের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে আমি সেই মাঠের মাঝে চলে আসি, যেখানে আমাদের গ্রামবাসীদের ভেতরে যেই মারা যায় তার জানাজা পড়ানোর জন্য এই মাঠেই নিয়ে আসে। আমি মাঠের মাঝ বরাবর এসে জায়নামাজটা মাটিতে বিছিয়ে দেই। তারপরে সেই জায়নামাজের উপরে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করি। নামাজ পড়া শেষ হলে আমি সেখানে বসে কোরআন শরীফ পড়তে শুরু করি। কোরআন তেলাওয়াত করছিলাম। আমি সূরা জিন বারবার পড়তে থাকি, আর সেই জিন রাজা ইয়ামিনের নাম স্মরণ করতে থাকি। এভাবেই 1 ঘন্টা পার হয়ে যায়। চারিপাশ এতটা চুপচাপ ছিল যে মনে হচ্ছিল এখনই কোনো অন্ধকারের সত্তা আমাকে টেনে নিয়ে যাবে। আমি অনেক ভয় পাচ্ছিলাম, কিন্তু এটা আমাকে করতেই হবে। আমার আপুকে আমার উদ্ধার করতেই হবে। নাদিয়া আপু যেই বিপদে পড়েছে সেটা আমার জন্য। ঠিক তখনই আমি একটা ঘোড়ার শব্দ শুনতে পাই। দূর থেকে একটি ঘোড়া আমার দিকেই ছুটে চলে আসছে। এটা দেখে তো আমি অনেকটা অবাক হই, কারণ এখনকার দিনে কেউ ঘোড়া নিয়ে চলাফেরা করে না। তাহলে এত রাতে একটি ঘোড়া কোথা থেকে আসতে পারে? আমি ভয় পেতে শুরু করি। আমি আরও জোরে জোরে কোরআন তেলাওয়াত করছিলাম। একটা সময় আমি লক্ষ্য করি একটা সাদা রঙের ঘোড়া আমার দিকে ছুটে আসছে, আর তার উপরে বসে আছে একটা সুদর্শন পুরুষ, যে কিনা সেই ঘোড়াটাকে চালনা করছিল। সেই ঘোড়াটি আস্তে আস্তে আমার কাছে আসে। আমি দেখতে পাই সেই ঘোড়ার উপরে যেই ব্যক্তি বসে আছে তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তার পরনে ছিল রাজকীয় পোশাক, মাথায় ছিল একটা পাগড়ি, আর তার শরীর থেকে খুব সুন্দর আতরের ঘ্রাণ আমার নাকে আসছিল। সে ঘোড়া থেকে নেমে দাঁড়ালো আর আমাকে একটি সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, আমি মহারাজ ইয়ামিন। আপনি কেন আমার নাম বারবার স্মরণ করছেন? আপনি কি আমার কাছে কিছু বলতে চান? আমি তখন উঠে দাঁড়াই আর সেই জিন রাজাকে উদ্দেশ্য করে বলে, আমি একটা সাহায্য চাই। আমি আমার বোনকে ফেরত চাই। আপনি দয়া করে আমাকে সাহায্য করেন। এটা বলে আমি কান্না করতে শুরু করি। তখন সেই জিন রাজা ইয়ামিন আমাকে বলে, আপনি আগে শান্ত হন, আমাকে সব কিছু খুলে বলেন, তারপরে আমি দেখছি আমি আপনাকে সাহায্য করব কি করব না। আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি, আর ক্ষতি করবও না। আপনার বোনের কি হয়েছে? তখন আমি সেই জিন রাজাকে সব কিছু খুলে বলে। সবটা শুনে সেই জিন রাজা আমাকে বলে, আপনার বোনকে নিয়ে গেছে পালকিওয়ালা, তাই তো? দেখুন, পালকিওয়ালা একটা প্রাচীন জিন, যার কাছে আছে অনেক শক্তি। আমার বাবা এখন আর বেঁচে নেই। যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে সেই পালকিওয়ালাকে এখনই এখানে স্মরণ করে এনে হত্যা করত। কিন্তু আমি কিছুদিন আগেই রাজা হয়েছে, এখনও আমার কাছে পুরোপুরি শক্তি আসেনি। কিন্তু আমি আপনাকে বলে দিতে পারবো সেই দলিল এখন কোথায় আছে। যেই দলিলের মাঝে লেখা আছে সেই পালকিওয়ালা জিনকে কিভাবে বন্দী করতে পারবেন, সেটা কোথায় আছে, কার কাছে আছে, সেটা আমি জানি। আমি আপনাকে সাহায্য করব। আপনি আমার সাথে সেখানে যেতে পারবেন আর সেই দলিলটা উদ্ধার করতে পারবেন। সেই দলিলটা একটা কবরস্থানের ভেতরে একটি কবরের মাঝে আছে। আর সেই কবরটা কার জানেন? সেই হাফেজ সাহেবের, যে হাফেজ সেই পালকিওয়ালা জিনকে বোতলবন্দি করেছিল। আসলে সে জানতো কখনো না কখনো এই বোতলটা কারো হাতে পড়বে, আর সেই অভিশাপ আবারও ফিরে আসবে। এই কথা ভেবেই সে একটি দলিল লিখেছিল, যে দলিলের মাঝে সব কিছু লেখা আছে কিভাবে সেই পালকিওয়ালা ভয়ঙ্কর জিনকে আবারও বোতলের মাঝে বন্দি করা সম্ভব। সেই দলিলটা সে তার সাথে তার কবরে নিয়ে গেছে। সে যখন মারা যাবে তার অনেকদিন আগে তার গ্রামবাসীদেরকে বলেছিল, আমি যেদিন মারা যাব সেদিন এই দলিলটা আমার সাথে কবরে রেখে দিও। কারণ সে জানতো যদি দলিলটা অন্য কোথাও রেখে সে মারা যায় তাহলে পালকিওয়ালার সাথীরা সেই দলিলের মাধ্যমে পালকিওয়ালাকে আবারও মুক্ত করতে সক্ষম হবে। এই কারণে সে সেই দলিলটাকে নিয়ে তার কবরে চলে যায়। আর মরার পরেও তার কারিন জিন এখনও সেই দলিলকে পাহারা দিচ্ছে, যেন কোনো খারাপ জিন সেই দলিলটা কবর থেকে না উঠাতে পারে। আমি আপনাকে আগামীকাল সেখানে নিয়ে যাব, সেই হাফেজ সাহেবের কবরের কাছে। আপনি আগামীকাল সন্ধেবেলা আবার ওই মাঠে আসবেন। আমি আপনাকে নিয়ে যাব। আমি আপনাকে সাহায্য করতে চাই। কেন জানেন?
কারণ আপনি খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি। তাছাড়া মাশাআল্লাহ আপনি দেখতে অনেক সুন্দর। আপনাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। আমি এই কাজটি করব, তার বিনিময়ে আমারও একটা জিনিস চাই। আমি তখন সেই জিন রাজাকে বলি, আপনার কাছে এত ধন সম্পদ আছে, বিশ্বাস করেন আমরা খুবই গরিব, আপনাকে দেওয়ার মতো আমাদের কাছে কোনো সামর্থ্য নেই, আমাকে মাফ করবেন। তখন মহারাজ ইয়ামিন আমাকে বলে, আপনি একটু বেশি কথা বলেন। আমি কি আপনাকে বলেছি আপনার থেকে আমি টাকা পয়সা এগুলো চাই? আমি অন্য আরেকটি জিনিস চাই, যেটা আপনার ভেতরেই আছে, আর আপনি সেটা চাইলেই দিতে পারবেন। আমি তখন বলি, আপনি কি বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। ইয়ামিন জিন তখন আমাকে বলে, আপনি ঘাবড়াবেন না, আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি আমাকে সেটা দিবেন, ইচ্ছে না হলে দিতে হবে না। কিন্তু সবার আগে আপনার বোনকে উদ্ধার করতে হবে। আমাদের হাতে সময় খুব কম। আপনি আগামীকাল সন্ধেবেলায় এখানে আসবেন, আর খালেদ কবিরাজকে বলবেন যে আমি আপনাদেরকে সাহায্য করতে রাজি হয়েছি, আর বাকি কিছু আমি খালেদ কবিরাজের সাথে থাকা সেই 10 জন জিনকে, যারা কিনা আমার রাজ্যের বাসিন্দা, তাদের কাছে বলে দেব কি কি করতে হবে। এটা বলে মহারাজ ইয়ামিন আবারও সেই সাদা ঘোড়ার উপরে উঠে বসল, আর সেই ঘোড়াটি আবারও অন্ধকারের দিকে ছুটে গেল। একটা সময় সেই ঘোড়াটি অদৃশ্য হয়ে গেল। তারপর আমি সেখান থেকে উঠে বাড়িতে চলে আসি। মা আমার কাছে জানতে চায় কি কি হয়েছে। আমি মাকে সব কিছু খুলে বলি। তারপরের দিন সকালবেলায় রাশেদ ভাইয়া আর খালেদ কবিরাজ আমাদের বাড়িতে আসে। তারা আমার কাছে জানতে চায় কি হয়েছিল। আমি খালেদ কবিরাজকে বলি, মহারাজ ইয়ামিন রাজি হয়েছে আমাকে সাহায্য করতে, আমাকে সে সাহায্য করবে। সেই দলিলটা এখন আছে সেই হাফিজ সাহেবের কবরের মাঝে, আমাদের সেই দলিলটা উদ্ধার করতে হবে। আপনার সাথীদের কাছে একটা সংবাদ পাঠিয়ে দেবে, আপনাকে কি করতে হবে আপনি সেই মতে কাজ করবেন, এমনটাই বলেছে মহারাজ ইয়ামিন। সেদিন সন্ধেবেলায় আমি আবারও সেই মাঠের মাঝে এসে দাঁড়িয়ে থাকি। চারিপাশে অন্ধকার নামতেই আমি লক্ষ্য করি অন্ধকার ছিঁড়ে সেই সাদা ঘোড়াটা ছুটে চলে আসছে আমার দিকে। সেই ঘোড়ার উপরে মহারাজ ইয়ামিন বসা, কিন্তু আজকে তার পোশাকটা অন্যরকম। সে এখন সাধারণ একটা সাদা পাঞ্জাবি আর সাদা একটা পায়জামা পরা, মাথায় একটা সাধারণ টুপি। এটা দেখে আমি তাকে বলি, মহারাজ ইয়ামিন আপনি আজকে এই রূপে কেন? আপনি তো মহারাজ, আপনার রাজকীয় পোশাক আছে, আপনি কেন সাধারণ মানুষের মতো এই সাধারণ একটা পাঞ্জাবি পরে এসেছেন? তখন মহারাজ ইয়ামিন আমাকে বলে, দেখুন আমি কখনোই রাজা হতে চাইনি। আমার গোত্রের সকল জিনেরা, তারাই আমাকে মহারাজ বানিয়েছে আমার বাবা মরে যাওয়ার পর, কিন্তু এমনটা আমি কখনো চাইনি। আমি সাধারণভাবে থাকতে পছন্দ করি। আমি আপনাকে সাহায্য করতে চেয়েছি, এখন আপনাকে নিয়ে আমি সেখানে যাব। কিন্তু মন দিয়ে শুনুন, আমাদের আটকানোর জন্য অবশ্যই পালকিওয়ালা কিছু না কিছু করবে। তার বাকি শয়তান সাথীদের আমাদের আটকানোর জন্য পাঠাবে। আপনি কিছুতে ভয় পাবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে সকল বিপদের হাত থেকে রক্ষা করব। এখন আপনি আমার ঘোড়ার উপরে উঠে বসেন। আমি তখন বলি, আমি তো ঘোড়ার উপরে উঠতে পারবো না, আমি কখনো ঘোড়াতে চড়িনি। তখন মহারাজ ইয়ামিন ঘোড়া থেকে নেমে দাঁড়ায়, আর আমার কাছে এসে আমার কোমরে ধরে ঘোড়ার উপরে উঠিয়ে দেয়। সে যখন আমাকে স্পর্শ করে আমার পুরো শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়, আমার বুকের ভেতরে ধকবক ধকবক করতে শুরু করে। এই প্রথম কোনো জিন আমাকে স্পর্শ করলো। তার স্পর্শ পেয়ে আমার অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি হয় তার প্রতি। কিন্তু আমি তখন তাকে কিছুই বলি না। আমি চুপটি করে ঘোড়ার উপরে বসেছিলাম। ইয়ামিন তখন ঘোড়ায় উঠে বসে আর আমাকে বলে, আপনি আমাকে শক্ত করে ধরে বসেন, নয়তো ঘোড়াটি যখন বাতাসের গতিতে ছুটতে শুরু করবে তখন আপনি পড়ে যেতে পারেন। আমি তখন বলি, না না, আমি ঠিক আছে, আপনি ঘোড়া চালাতে শুরু করেন। ইয়ামিন বলে, ঠিক আছে, যেমনটা আপনার ইচ্ছা। ইয়ামিন সেই ঘোড়াটিকে চালাতে শুরু করে। আমি পড়েই যাব, ঠিক তখনই ইয়ামিনকে শক্ত করে ধরে বসে ইয়ামিন আমাকে বলে, আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমাকে শক্ত করে ধরেন, কিন্তু তখন তো ধরলেন না, এখন পড়ে যাবেন এই কারণে আমাকে ধরলেন, তাই না? আমি কিছুটা বলি না।
আমি যখন তাকে শক্ত করে ধরেছিলাম, আমার মনে হচ্ছিল তাকে আমি কত বছর ধরে চিনি। সে কত ভালো, আর সে দেখতে কতটা সুন্দর। সে যদি আমার জীবন সাথী হয় তাহলে কতটা ভালো হয়। আমি এগুলো মনে মনে বলছিলাম। সে বলে, আপনি বোধহয় জানেন না যে জিনেরা মানুষের মনের কথা শুনতে পায়। আমি কিন্তু শুনতে পাচ্ছি আপনি যা যা ভাবছেন। আমি তখন বলি, সত্যি? বিশ্বাস করেন, আমি এগুলো এমনিতেই ভাবছিলাম, আপনি কিছু মনে করবেন না। তখন মহারাজ ইয়ামিন একটি মায়াবী হাসি দিয়ে বলে, আপনি কিছু ভুল ভাবেননি। আমিও অনেকটা এরকমই ভাবছিলাম। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। একজন জিনও আমার মতো করে আমাকে নিয়ে ভাবছে, তার মানে সেও আমাকে পছন্দ করে। ঠিক তখনই ঘোড়াটা হঠাৎ করে থেমে যায়। আমরা দুজন দেখতে পাই আমাদের সামনে কালো 4টি লোক দাঁড়িয়ে আছে, যাদের মুখগুলো কালো একটি কাপড় দিয়ে ঢাকা। অনেক লম্বা একটা জুব্বা পরা, যাদের দেখা যাচ্ছিল না, কিন্তু তারা আমাদের পথ আটকিয়ে দাঁড়িয়ে আছে। মহারাজ ইয়ামিন আমাকে বলে, এদেরকে কোনো সাধারণ মানুষ মোটেও মনে করবেন না। এরা 4জনই হচ্ছে ভয়ঙ্কর জিন, আর এদেরকে পাঠিয়েছে পালকিয়ালা। আমি বুঝতে পারছি, কারণ সে চায় না সেই দলিলটা আমাদের হাতে আসুক। কারণ সেই দলিলটা যদি আমাদের হাতে একবার চলে আসে, তাহলে তাকে আমরা আবারও বোতলবন্দি করব। এটা সে কোনোদিনও হতে দেবে না। কিন্তু আমি যতক্ষণ আপনার সাথে আছি, আপনার কিচ্ছু হবে না। আপনি ওদেরকে দেখে ভয় পাবেন না। এটা বলে মহারাজ ইয়ামিন ঘোড়া থেকে নেমে দাঁড়ায়, আর তাদেরকে উদ্দেশ্য করে বলে, তোমাদের ভালো চাও তো এখান থেকে চলে যাও, কারণ আমি যদি তোমাদের উপরে হামলা করি তাহলে তোমরা প্রাণে বেঁচে ফিরতে পারবে না। তখন মোটা কণ্ঠে সেই 4টি ভয়ঙ্কর জিন আমাদেরকে বলে, আমরা আমাদের মালিকের দাস, তার আদেশ পালন করা আমাদের কর্তব্য। সেই আদেশ পালন করতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয়, তাতেও আমাদের কোনো আফসোস নেই, কিন্তু আমরা আদেশ পালন করব। আজকে তোমাদের দুজনকে এখানেই হত্যা করব, এমনটাই আমরা আদেশ পেয়েছি। এটা বলে সেই 4টি কালো ছায়া আমাদের দিকে এগিয়ে আসে। আমি দেখি ইয়ামিন তখন তার শক্তির মাধ্যমে তার হাতে একটা তলোয়ারি নিয়ে আসে। তলোয়ারিটা দেখতে অনেক অদ্ভুত ছিল। সেই তলোয়ারির উপরে লেখা ছিল আরবি কিছু হরফ, যেটা দেখে বোঝা যাচ্ছিল না সেখানে কি লেখা। ইয়ামিন সেই তলোয়ারি নিয়ে এগিয়ে যায় সেই 4জন খারাপ জিনের দিকে। সে সেই তলোয়ারি দিয়ে এক এক করে সে জিনেদের উপরে আক্রমণ করে। আমি দেখছিলাম সেই তলোয়ারি যে জিনকেই আঘাত করছিল, সেই জিনটিই কয়লা হয়ে মাটিতে ঝরে পড়ছিল। এক এক করে ইয়ামিন 4টি জিনকেই হত্যা করে। তারপরে আবারও আমার কাছে ফিরে এসে বলে, আপনি কি ভয় পেয়েছেন নাকি? আমি আপনাকে কথা দিয়েছি না, যতক্ষণ আপনার সাথে আমি আছি আপনার কিছু হতে দেব না, ইনশাল্লাহ। আমি তখন বলি, আপনার তলোয়ারিটা দেখতে অনেক অদ্ভুত। এই তলোয়ারি দিয়ে আপনি যে জিনকে আঘাত করছিলেন, সেই জিনটাই কয়লা হয়ে যাচ্ছিল। তখন ইয়ামিন আমাকে বলে, দেখুন, এটা কোনো সাধারণ তলোয়ারি না। এই তলোয়ারিটা আমার দাদু আমার বাবাকে উপহার দিয়েছিল, আর আমার বাবা মরে যাওয়ার আগে আমাকে উপহার দিয়েছিল। এটা অনেক শক্তিশালী একটা তলোয়ারি। ইয়ামিন আবারও ঘোড়া চালাতে শুরু করে। দেখতে দেখতে আমরা চলে আসি সেই কবরস্থানের মাঝে। আমি দেখতে পাই এটা অনেক পুরনো একটা কবরস্থান, যেখানে এখন কাউকে কবর দেওয়া হয় বলে মনে হচ্ছে না। চারিপাশে অনেক বড় বড় জংলা গাছ, দেখে মনে হচ্ছে এই কবরস্থানে অনেক দিন কেউ আসেনি। ইয়ামিন তখন বলে, আসুন আমার সাথে। আমি ইয়ামিনের হাত ধরি আর তার সাথে কবরস্থানের ভেতর প্রবেশ করি। ইয়ামিন আমাকে একটা আয়াত শিখিয়ে দেয়। এই সূরাটা পাঠ করতে থাকেন, চোখ বন্ধ রাখবেন, আর চারিপাশে অনেক কিছুর শব্দ শুনতে পারেন, কিন্তু আপনি চোখ খুলবেন না, যাই হোক না কেন, যতক্ষণ আপনাকে আমি চোখ খুলতে না বলছি। আমি ইয়ামিনের কথা মতো চোখ দুটো বন্ধ করে ফেলে। তারপরে ইয়ামিন আমাকে নিয়ে সেই কবরস্থানের মাঝে হাঁটা শুরু করে। আমি শুনতে পাই মৃতদের শব্দ। অনেক মৃত মানুষ আমাকে কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, আমাদেরকে নিয়ে যাও, আমরাও যাব, আমরাও যাব, অনেক কষ্ট হচ্ছে। ইয়ামিন বলে, এসব শব্দে কান দিয়েন না। আসলে এগুলো খারাপ জিন, যারা কিনা এই কবরস্থানের আশেপাশে থাকে। দেখুন, যে একবার মৃত্যুবরণ করে সে আর কখনোই ফিরে আসতে চায় না, আর সে জানে সে কখনোই ফিরে আসতে পারবে না।
কথা বলতে বলতে ইয়ামিন আমাকে নিয়ে হাজির হয় সেই হাফেজ সাহেবের কবরের সামনে। সেখানে আসার পর ইয়ামিন আমাকে বলে, এখন আপনি আপনার চোখ দুটো খুলতে পারেন। ইয়ামিনের কথা মতো আমি আমার চোখ দুটো খুলে ফেলি। আমি দেখি একটা কবর, যেটার উপরে খুব সুন্দর কিছু ফুল গাছ লাগানো। এই পুরো কবরস্থানের ভিতরে যতগুলো কবর আছে সবগুলো কবরই নষ্ট হয়ে গেছে, কিন্তু এই কবরটার কিচ্ছু হয়নি। দেখে মনে হচ্ছে এখনই এই কবরটা তৈরি করা হয়েছে। ইয়ামিন আমাকে বলে, এটাই হচ্ছে সেই হাফেজ সাহেবের কবর। এই কবরটা আমরা খোঁড়াই করতে পারবো না। 1 মিনিট দাঁড়ান, আমি দেখতে পাচ্ছি সেই কবরের ভেতরে এখনও হাফেজ সাহেবের কারিন জিন বসে আছে সেই দলিলটা নিয়ে। ইয়ামিন তখন সেই কারেন জিনের উদ্দেশ্যে বলে, দেখুন, আপনার সন্দেহই ঠিক হয়েছে। আপনি জানতেন তাই না, সেই পালকিওয়ালা কখনো না কখনো আবারও ফিরে আসবে। এমনটাই হয়েছে, সেই অভিশাপ আবারও ফিরে এসেছে। আপনার সাহায্য দরকার, সেই দলিলটা আমাদের দরকার। যদি দয়া করে সেই দলিলটা আমাদেরকে দিতেন তাহলে অনেক উপকার হতো। তাহলে আমরা আবারও সেই পালকিওয়ালা জিনকে বন্দি করতে পারতাম। এখন পর্যন্ত একটা মেয়েকে সে উঠিয়ে নিয়ে গেছে, জানি না আর কতগুলো মেয়ের জীবন নষ্ট করবে। আপনার কাছে সাহায্য চাইছি। ঠিক তখনই আমি দেখতে পাই কবরের মাটিগুলো আপনি আপনি সরে যাচ্ছে, আর একটা হাত কবরের ভেতর থেকে বের হয়ে এলো। যে হাতের মুঠোতে ছিল একটা চামড়া পেঁচানো সেই দলিলটা, যে দলিলের জন্য এত কিছু। ইয়ামিন তখন সে হাতের মুঠোর মাঝখান থেকে সেই চামড়াতে লেখা সেই দলিলটা নিয়ে নেয় আর বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক তখনই কবরের ভেতর থেকে একটা খুব মোটা কণ্ঠে কেউ একজন বলে ওঠে, আমি জানতাম পালকিওয়ালা কখনো না কখনো ফিরে আসবে। তোমরা কি জানো এই দলিলের মাঝে কি লেখা আছে? ইয়ামিন বলে, হ্যাঁ জানি। এটার ভেতরে তো আপনি লিখে রেখেছেন কিভাবে সেই পালকিওয়ালাকে আবারও সেই বোতলের মাঝে বন্দি করব। ঠিক তখনই হাফিজ সাহেবের কারিন জিন আমাদেরকে বলে, মোটেও না। এটার ভেতরে লেখা আছে কিভাবে তোমরা সেই পালকিওয়ালাকে ধ্বংস করবে, কিভাবে তাকে হত্যা করবে। আসলে আমি জানতাম সে আবারও ফিরে আসবে। তাকে যদি আবারও বন্দি করা হয় সে কখনো না কখনো আবারও ফিরে আসবে। তাই আমি তাকে কিভাবে হত্যা করা যায় সেটা সব কিছু এখানে লিখে রেখেছে, যেন কখনো যদি সেই অভিশাপ আবারও ফিরে আসে তাহলে তাকে যেন চিরকালের মতো মেরে ফেলা হয়। আমার ইচ্ছে আর আমি চাইব তোমরা তাকে হত্যা করো, কারণ তাকে বন্দি করে রাখলে কোনো লাভ হবে না। আবারও দেখা যাচ্ছে অনেক দিন পর সে আবারও ফিরে আসবে, কিন্তু তখন তাকে আটকানোর মতো আর কেউ থাকবে না। তাই সব থেকে ভালো হবে তাকে হত্যা করাটা। এটা বলে সেই কবরের মাটিগুলো আবারও আগের মতো হয়ে যায়। ইয়ামিন আমাকে বলে, চলো এখন আমাদেরকে যেতে হবে। ইয়ামিন তার ঘোড়ায় করে সেখান থেকে আমাকে নিয়ে আসে। আমাদের গ্রামে আসার পর ইয়ামিন আমাকে বলে, এই কাগজের মাঝে অনেকগুলো আয়াত লেখা আছে আর কিছু কিছু নিয়ম লেখা আছে। এই কাজ করতে আমার সাহায্য লাগবে। তুমি কবিরাজ খালেককে বলবে আগামীকাল রাতে যেন তোমাকে নিয়ে এই মাঠের মাঝে আসে। এখানেই যা করার করব। এখান থেকেই আমরা রওনা করব সেই পালকিওয়ালার আস্তানার উদ্দেশ্যে, যেখানে বন্দি আছে তোমার বোন। সেখান থেকেই তোমার বোনকে উদ্ধার করব আর সেই পালকিওয়ালাকে ধ্বংস করব, যেন সে আর কখনোই কোনো মাসুম মেয়ের জীবন নিয়ে খেলা না করতে পারে। আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমি খালেক কবিরাজকে সব কিছু খুলে বলি। খালেক কবিরাজ বলে, অবশ্যই আমি যাব। যেহেতু মহারাজ ইয়ামিন আদেশ করেছে আমি তার আদেশ অবশ্যই পালন করব। আমি জানি এই কাজের জন্য আমার মৃত্যু হতে পারে, তারপরেও আমি এই মহান কাজটি করতে চাইব। তুমি চিন্তা করো না, আমি রাতে তোমাকে নিয়ে সেই মাঠে যাব। আর কিছু জিনিস প্রয়োজন যেটা কিনা মহারাজ ইয়ামিন আমার সাথীদের মাধ্যমে আমাকে জানিয়েছে। আমি সকল কিছুর ব্যবস্থা করছি, তুমিও প্রস্তুত হয়ে নাও। এটা বলে খালেক কবিরাজ আমাদের বাড়ি থেকে চলে যায়। আমিও রাতের জন্য প্রস্তুত হতে শুরু করি। মা আমাকে বলে, আমি জানি না আজকে রাতে কি হতে চলেছে। তুই বেঁচে ফিরবি না মরে যাবি সেটাও জানি না। আর যদি আমি দেখি তোরা আর ফিরে আসবি না তাহলে আমি আত্মহত্যা করব, এমনটাই কথা দিলাম।
কারণ তোদের ছাড়া আমি বাঁচতে পারবো না। সেদিন রাতে আমি আর খালেক কবিরাজ বের হয়ে যাই আমাদের সেই মাঠের উদ্দেশ্যে। মাঠে আসার পর ঠিক তখনই দূর থেকে একটি ঘোড়া ছুটে আসে আমাদের দিকে। আমি দেখতে পাই মহারাজ ইয়ামিন আমাদের কাছে এসেছে। মহারাজ ইয়ামিন আমাদের কাছে এসে বলে, দেখুন, আমি জানি না যে আজকে রাতে কারো মৃত্যু হবে কি হবে না, কারণ সেই আস্তানার ভিতরে প্রবেশ করার পর আমাদের মেনে নিতে হবে যে যে কোনো সময় আমরা মরে যেতে পারি। তবে আপনাদের দুজনকে আমি কথা দিচ্ছি, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ আপনাদের দুজনের ভেতরে কারো কোনো ক্ষতি হতে দেব না, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। এটা বলে খালেক কবিরাজ আর আমাকে ইশারা করে ঘোড়ার উপরে ওঠার জন্য। ইয়ামিন ঘোড়া থেকে নেমে যায় আর আমাকে বলে, তোমরা এই ঘোড়ার উপরে উঠে বসো, এই ঘোড়াটি তোমাদেরকে নিয়ে যাবে সেই আস্তানায়। তখন আমি ইয়ামিনকে বলি, তাহলে আপনি আসবেন না? ইয়ামিন বলে, আমি আসব, আমার ঘোড়ার প্রয়োজন নেই, তোমাদের প্রয়োজন। তোমরা যাও, আমি বাতাসের সাথে উড়তে উড়তে চলে আসব। সেই ঘোড়াটি তখন অন্ধকার ছিঁড়ে ছুটতে শুরু করে পালকিওয়ালার আস্তানা থেকে। 2 ঘন্টা পর ঘোড়াটি আমাদেরকে নিয়ে আসে অজানা একটা রাস্তায়। এই রাস্তাটা আমরা চিনি না। কিছুক্ষণ ঘোড়াটা চলার পর একটি স্থানে এসে থেমে যায়। আমরা দেখতে পাই আমাদের সামনে অনেক বড় একটা পাহাড়। সেই পাহাড়ের মাঝ দিয়ে একটা সুড়ঙ্গ চলে গেছে। ঠিক তখনই আমাদের সামনে এসে দৃশ্যমান হয় মহারাজ ইয়ামিন। ইয়ামিন আমাদেরকে বলে, এই পথ ধরেই যেতে হবে, এই পথ ধরেই আমাদের পাহাড়ের ভিতরে প্রবেশ করতে হবে। আর সেই পাহাড়ের ভিতরেই আছে পালকিওয়ালা ও তার সাথীরা। দেখুন কবিরাজ খালেক, আপনার কাছে জ্ঞান আছে, সেই জ্ঞানকে কাজে লাগান। আর সাদিয়া, তুমি তোমার বোনকে মুক্ত করবে। যখন আমি আর কবিরাজ খালেক সেই সব খারাপ জিনেদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমাদের কাছে সময় খুব কম। তুমি যত দ্রুত সম্ভব তোমার বোনকে মুক্ত করে আবারও বাইরে চলে আসবে। তারপর এই ঘোড়ার উপরে চড়ে তোমাদের বাড়ির দিকে রওনা করবে। আমার কথা আর খালেকের কথা তোমাকে ভাবতে হবে না, আমরা সঠিক সময় ফিরে আসব। এটা বলে আমরা 3 জন রওনা করি। সেই পাহাড়ের ফাটা অংশ দিয়ে আমরা সেই পাহাড়ের নিচের অংশে চলে আসি। আমরা দেখি চারিপাশে মশালের আগুন জ্বলছে, আর সেই আগুনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে অনেকগুলো কালো ছায়া আমাদেরকে ঘিরে ধরেছে। ইয়ামিন বলে, কেউ কোনো ভয় পাবে না। সেই কালো ছায়াগুলো বলতে শুরু করে, যদি ভালো চাও তাহলে চুপচাপ আমাদের সাথে আসো। সেই কালো ছায়াগুলো আমাদেরকে নিয়ে যায় পালকিওয়ালার কাছে। আমি দেখতে পাই পালকিওয়ালা দাঁড়িয়ে আছে আমার সামনাসামনি। সে একটি সাদা লুঙ্গি, লাল রঙের একটা গামছা গলায়, চোখগুলো পুরোপুরি লাল টকটকে, মাথার চুলগুলো যেন সাপের মতো কিলিবিলি করছে। সে একটি বিচ্ছিরি হাসি দিয়ে আমাকে বলে, তোর নাম সাদিয়া, তুই আর তোর বড় বোন আমাকে মুক্ত করেছিস। আমি চেয়েছিলাম তোদের কোনো ক্ষতি করব না, কিন্তু তোর বড় বোন বিয়ে করতে চেয়েছে। আমি স্বপ্নের মাঝে এসে তাকে বোঝাতে চেষ্টা করেছি যেন সে এই বিয়েটা না করে। এই বিয়েটি করলে তার ক্ষতি হবে, তাকে আমি নিয়ে আসব। কিন্তু তোর বড় বোন এই কথাটা শুনেনি, তাই তাকে আমি নিয়ে এসেছি। আর একবার আমি যে মেয়েকে নিয়ে আসি তাকে আর কখনো তার জগতে ফিরে যেতে দেই না। ঠিক তখনই মহারাজ ইয়ামিন বলে, তাই নাকি? তাহলে আমার বিষয়েও কিছু একটা বলো। পালকিওয়ালা হাসতে হাসতে বলে, তুমি একজন মহারাজ, তোমার কাছে অনেকগুলো জিন আছে, তারা সবাই তোমার অধীনে থাকে, এটা আমি জানি। আমি এটাও জানি যে তুমি এখনো পুরোপুরি শক্তি পাওনি, কারণ তুমি কিছুদিন আগেই মহারাজ হয়েছ। তুমি আমার সাথে যুদ্ধ করে বাঁচতে পারবে না, তোমার বোকামি হবে যদি আমার সাথে যুদ্ধ করতে আসো। তাই তোমাকে ভালোই ভালোই বলছে, এই মেয়েটিকে এখানে রেখে তোমরা 2 জন চলে যাও। এই মেয়েটিকে আমি তার বোনের সাথে সুন্দর করে সাজিয়ে রাখবো। কোথায় জানো? ওই পাশে, দেখো দেখো দেখো। আমি খালেক কবিরাজ আর মহারাজ ইয়ামিন ওদিকে তাকাই, দেখতে পাই সেই পাহাড়ের একটি পাশে শিকল দিয়ে আমার বোন নাদিয়াকে বেঁধে রেখেছে এই পালকিওয়ালা, আর তার সাথে অনেকগুলো কঙ্কাল যারা কিনা শিকলে বন্ধী। আমি বুঝতে পারি তারাও একটা সময় বেঁচে ছিল, তাদেরকেও এই পালকিওয়ালা উঠিয়ে নিয়ে এসেছিল বিয়ের আসন থেকে।
পালকিওয়ালা হাসতে হাসতে বলে, কি হলো, তুই যাবি না ওইখানে? চল, তোকে ওইখানে বেঁধে দেই, তুই ভালো থাকবে, অনেক সুখে থাকবে, আয় আয়। এটা বলে সে আমার দিকে এগিয়ে আসে। ঠিক তখনই মহারাজ ইয়ামিন তার হাতে তার শক্তির মাধ্যমে সেই তলোয়ারিটি নিয়ে আসে, আর সেই তলোয়ারি দিয়ে ঝাঁপিয়ে পড়ে পালকিওয়ালার উপরে। কিন্তু পালকিওয়ালা সেই জিনটিও ছিল অনেক শক্তিশালী। সে মহারাজ ইয়ামিনকেও অনেক আঘাত করতে শুরু করে। আর অন্য পাশে খালেক কবিরাজ বসে পড়ে আর এক নাগারে কিছু আয়াত পড়তে শুরু করে, যে আয়াতে সকল কালো ছায়া দুর্বল হয়ে মাটিতে পড়ে যায় আর চিৎকার পাড়তে শুরু করে। তখনই খালেক সাহেব আমাকে বলে, এখনই তোমার বোন নাদিয়াকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও, আমাদের কাছে সময় খুব কম। আমি বলি, কিন্তু আপনি আর মহারাজ ইয়ামিন? তুমি আমাদের চিন্তা করো না, তুমি এখান থেকে চলে যাও, এটাই ভালো হবে। আমি তখন দৌড়াতে দৌড়াতে চলে যাই আমার বোনের কাছে। আমি আমার বোনকে বাঁধন থেকে মুক্ত করি, তারপরে তাকে নিয়ে গুহার বাইরে চলে আসি। কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম মহারাজ ইয়ামিনের চিৎকার আর খালেক কবিরাজের সেই আয়াত পড়ার শব্দ। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আমার মন কাঁদছিল। কেন জানি না মনে হচ্ছিল আমিও সেখানে ফিরে যাই আর ইয়ামিনের সাথে আমিও মারা যাই। আমি জানি না আমি কি তাকে ভালোবাসি কি না, কিন্তু তার জন্য একটা অদ্ভুত মায়া হচ্ছিল। আমি বাইরে চলে আসি। নাদিয়া আপুর জ্ঞান ছিল না। আমি কোনোভাবে তাকে ঘোড়ার উপরে ওঠাই, তারপরে নিজে উঠে বসি। ঘোড়াটি নিজে থেকেই আমাদেরকে নিয়ে আবারও দৌড়াতে শুরু করে। ঘোড়াটি আমাদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আমি দেখি আমাদের মা জায়নামাজ বিছিয়ে বারান্দায় বসে কান্না করছে আর আল্লাহ পাককে বলছে, আমার দুটি মেয়েকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দাও, এগুলো বলছে আর কান্না করছে। আমি তখন মাকে ডেকে বলি, মা, আমরা চলে এসেছি। মা মোনাজাত শেষ করে আমাদের দিকে ছুটে আসে আর কান্না করতে করতে বলে, তাহলে নাদিয়াকে তুই ফিরিয়ে নিয়ে এলে? নাদিয়া, মা নাদিয়া, তুই ঠিক আছিস? আমি মাকে বলি, মা, আপুর জ্ঞান নেই, তুমি আপুকে ঘরে নিয়ে যাও, তার জ্ঞান ফিরে আসবে। আমি এখনই আসছি, তুই আবার কই যাবি? তুমি যাও মা, আমি আসছি বললাম তো। মা আপুকে নিয়ে ঘরে চলে যায়। আমি আবারও সেই ঘোড়ার উপরে উঠে বসি। আমি কান্না করতে করতে ঘোড়াকে বলি, আমাকে আবারও সেখানে নিয়ে যাও। কিন্তু ঘোড়াটা মাথা নাড়িয়ে বোঝায় সে আমাকে সেখানে নিয়ে যাবে না। আমি ঘোড়াকে বলি, দয়া করে আমাকে সেখানে নিয়ে যাও। আমি মহারাজ ইয়ামিনকে ভালোবেসে ফেলেছি, তার সাথে আমিও মরতে চাই। আমাকে সেখানে নিয়ে যাও, আমার তার জন্য অনেক চিন্তা হচ্ছে। দয়া করো, দয়া করো। কিন্তু ঘোড়াটা রাজি হচ্ছিল না। আমি কান্না করতে করতে সেই ঘোড়াটাকে বলি, তুমি যদি এখন আমাকে সেখানে না নিয়ে যাও তাহলে আমি আত্মহত্যা করব। আমি কিন্তু মারা যাব, আর আমার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। তখন ঘোড়াটা মাথা নাড়িয়ে বোঝায়, ঠিক আছে, সে আমাকে সেখানে নিয়ে যাবে। তারপরেও যেন আমি এমনটা না করি। এইবার ঘোড়াটি চলতে শুরু করে। সেই বাতাসের গতিতে আমাকে নিয়ে আসে সেই গুহার সামনে। আমি ঘোড়া থেকে নেমে দৌড়িয়ে গুহার ভিতরে প্রবেশ করি। আমার মনে অনেক ভয় হচ্ছিল, ইয়ামিনের কিছু হয়নি তো, সে মারা যায়নি তো। কিন্তু আমি যখন গুহার ভিতরে প্রবেশ করি আমি দেখতে পাই চারিপাশে অনেকগুলো কয়লা এদিকে ওদিকে পড়ে আছে। আমি কিছুই বুঝতে পারি না। আমি যখন আরও ভিতরে যাই আমি দেখতে পাই পালকিওয়ালা মাটিতে পড়ে আছে, আর তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে মহারাজ ইয়ামিন। ইয়ামিন তার তলোয়ারি দিয়ে সেই পালকিওয়ালার বুক বরাবর ঢুকিয়ে ফেলেন, আর সে সাথে সাথে কয়লা হয়ে যায়। ইয়ামিন আমার কাছে এসে বলে, তুমি আবার কেন ফিরে এলে? তোমাকে তো আমি বলেছিলাম যেন তুমি এখানে আর না আসো, তুমি তোমার বোনকে নিয়ে বাড়িতে চলে যাও। আমি বলি, আমি নাদিয়া আপুকে বাড়িতে পৌঁছিয়ে দিয়েছি, কিন্তু বাড়িতে যাওয়ার পর আমার মন কান্না করছিল আপনার জন্য অনেক চিন্তা হচ্ছিল। ইয়ামিন তখন বলে, আমার জন্য তোমার এত চিন্তা হচ্ছে কেন? তুমি কি আমাকে ভালোবাসো? আমি বলি, সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আপনাকে হারিয়ে ফেললে আমি বেঁচে থাকতে পারবো না। ইয়ামিন বলে, শুনতে চাইবে না আমি তোমার কাছে কি চাই? তোমাকে আমি শুরুতে বলেছিলাম, যদি তোমার বোনকে আমি উদ্ধার করতে পারি তাহলে তোমার কাছ থেকে একটা জিনিস চেয়ে নেব। আজকে সেই জিনিসটা চাইবো, তুমি কি দেবে? আমি তখন বলি, আমি সব কিছু দিতে রাজি আছি, আপনার কি চাই আমাকে বলেন।
আমি আপনার জন্য সব কিছু করতে রাজি আছি। ইয়ামিন বলে, আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই। আমি চাই আপনি আমাকে ভালোবাসুন, আমাকে বিয়ে করুন। আপনি কি আমাকে ভালোবাসবেন? দেখুন, আমি কিন্তু সেদিনই বলেছিলাম এই বিষয়ে আপনি চাইলে আপনার জিনিসটা আমাকে দিতে পারেন, আর আপনি চাইলে নাও দিতে পারেন। এখনও একই কথা বলছে। আপনি যদি চান তাহলে আমাকে ভালোবাসতে পারেন, আর যদি চান তাহলে নাও বাসতে পারেন। আমি আপনাকে জোর করব না। আমি ইয়ামিনকে এই কথার উত্তর দেই না। আমি তাকে জড়িয়ে ধরি আর কান্না করতে করতে বলি, আমি মনে মনে আপনাকে আমার স্বামী হিসেবে কবুল করলাম। তখন খালেব কবিরাজ আমার কাছে এসে বলে, আমি অনেক খুশি যে একজন জিন রাজা তোমার জীবন সাথী হয়েছে। দেখো, ইয়ামিন মহারাজ অনেক ভালো। সাধারণত কোনো জিন রাজা কোনো সাধারণ মানুষদের সাহায্য করতে চায় না। আমি তার সম্পর্কে যতটুকু শুনেছি সে তার থেকেও বেশি ভালো। তোমরা সুখে থাকো, এটাই দোয়া করি। মহারাজ ইয়ামিন তখন আমাদেরকে আমাদের বাড়িতে পৌঁছে দেয় তার ঘোড়ার মাধ্যমে। চলে যাওয়ার আগে আমাকে বলে, তোমার মাকে জানিয়ে দিও যে তুমি আমাকে বিয়ে করতে চাও। সে যদি সম্মতি দেয় তাহলেই আমি তোমাকে বিয়ে করার জন্য তোমার বাড়িতে প্রস্তাব পাঠাবো, আর সে যদি সম্মতি না দেয় তাহলে তোমাকে ভুলে যাব, এমনটাই কথা দিলাম। কারণ মার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। এটা বলে মহারাজ ইয়ামিন আবারও সেই ঘোড়ার উপরে উঠে বসল, আর ঘোড়াটি অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমি ঘরে চলে আসি। আমি দেখি নাদিয়া আপুর জ্ঞান ফিরেছে। নাদিয়া আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে, তুই আমার জন্য এত কিছু করলি, তুই একটাবার নিজের কথা ভাবলি না? এই কাজ করতে গিয়ে যদি তোর মৃত্যু হতো? আমি তখন বলি, আমি তোকে অনেক ভালোবাসি রে আপু, আর আমার জন্যই তোকে এত কষ্ট ভোগ করতে হলো। আমি যদি জানতাম এমনটা হবে তাহলে সেদিন আর তোকে বলতাম না সেই বোতলের মুখটা খোল। নাদিয়া আপু বলে, আমাদের কপালে যা ছিল তাই হয়েছে। খালেক কবিরাজ আমাদের কাছে এসে বলে, তুমি যখন তোমার নাদিয়া আপুকে নিয়ে সেই গুহার বাইরে চলে এলে তখন চারিপাশ থেকে কালো ছায়া আমাকে ঘিরে ধরে, আর মহারাজ ইয়ামিনকে অঝরে আঘাত করছিল সেই পালকিওয়ালা সেই ভয়ানক জিনটি। আমি তো ধরেই নিয়েছিলাম মহারাজ ইয়ামিন মারা যাবে, আর আমিও বোধহয় মারা যাব। ঠিক তখনই মহারাজ ইয়ামিন তার পকেট থেকে সেই চামড়ার ভেতরে খোদাই করা সেই দলিলটা বের করে, আর সেটার ভিতরে থাকা কিছু আয়াত পড়তে শুরু করে। যেই আয়াতের শব্দে পালকিওয়ালা জিন অনেক দুর্বল হয়ে পড়ে, আর তার সাথে থাকা সকল কালো ছায়া কয়লা হয়ে ঝরে পড়ে। তারপরে মহারাজ ইয়ামিন সেই পালকিওয়ালা জিনের বুকের উপরে পা রাখে, আর ঠিক তখনই তুমি গুহার ভিতরে প্রবেশ করো। আমাদের মুখে এসব কথা শুনে নাদিয়া আপু আমার কাছে জানতে চায়, মহারাজ ইয়ামিন ইয়ামিন ইনি আবার কে? তখন আমরা সকল কিছু তাকে খুলে বলে। সবটা শুনে বলে, সে আমার জন্য এত কিছু করলো? আমি তখন বলি, সে তোর জন্য না আপু, সে আমার জন্য এত কিছু করেছে। আসলে সে আমাকে ভালোবাসে, আর আমিও তাকে ভালোবাসি। আমি তখন মাকে বলি, মা আমি তাকে বিয়ে করতে চাই। সে বলেছে তুমি যদি রাজি হও তাহলে সে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। তখন মা বলে, কিন্তু সে তো একটা জিন। আমি বলি, দেখো মা, সে এটাও বলেছে তুমি যদি রাজি না হও তাহলে সে আর কখনোই আমাদের কাছে ফিরে আসবে না। সে তোমাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছে। তখন মা বলে, আমি জানতাম সে ভালো, কারণ সে আমার মেয়েদেরকে রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রেখেছে। তোমাদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার একটা ইচ্ছে আছে। আমি বলি, কি ইচ্ছে মা? মা বলে, তোমার বড় আপু নাদিয়ার বিয়ে যেদিন হবে সেদিন গভীর রাতে তোমার বিয়েটাও যেন হয়, এমনটাই যেন হয়। আমি বলি, এমনটাই হবে মা। তার পরের দিন রাতে গভীর রাতে তার মাকে দিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় মহারাজ ইয়ামিন। আমার মা ও তার মা সারা রাত গল্প করে। ভোর রাত হওয়ার আগেই ইয়ামিনের মা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। বিয়ের দিন তারিখ ঠিক হয়। রাশেদ ভাইয়াও অনেক খুশি। রাশেদ ভাইয়াকে আমরা জানিয়েছি যে আমি বিয়ে করছি মহারাজ ইয়ামিনকে। রাশেদ ভাইয়াও এই বিয়েটা মেনে নেয় আর বলে, তোমরা সবসময় সুখে থাকবে, কারণ তোমার জন্য সে নিজের জীবনকে বাজি রেখেছে। সে তোমাকে অনেক ভালোবাসে, দেখবে সে তোমাকে সারা জীবন সুখে রাখবে। সেদিন আমাদের বাড়িতে 2টা বিয়ের আয়োজন করা হয়। একটা বিয়ে তো সম্পন্ন হয় রাত 10টার ভিতরে রাশেদ ভাইয়ের সাথে আমার বড় আপু নাদিয়া আপুর, কিন্তু গভীর রাতে আরেকটা বিয়ের আয়োজন করা হয়। যে বিয়ের মেহমান ছিল জিন আর করি। যে বিয়েটা ছিল আমার সাথে মহারাজ ইয়ামিনের।
আমাদের বিয়েটা পড়িয়েছিল কবিরাজ খালেক সাহেব। তো এই সুন্দর গল্পটি আমি এখানে শেষ করলাম। তো প্রিয় লিসেনার, এই গল্পের বিষয়ে যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি আরিয়ান আজ আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।